ওই যে আমরা লক্ষ্মী পুজোর দিন বাঙালি গান গাই, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আলো করে, সেসব আপনারা গান না তো। সেটার জন্য তো আপনি দেখুন বোম ফাটান, যদি গুলি চলে তো কি হবে? লক্ষ্মীকে তো শান্তিতে নিয়ে আসতে হবে। লক্ষ্মী বলছে আমি আর পারবো না, সেজন্য আমরা মায়ের শরণাপন্ন করছি অন্নপূর্ণা ভান্ডার। আমরা আগে থেকেই বলছিলাম লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়া, শুধু বাড়াতে পারলেন না, ক্ষমতা নেই, আমরা করে দিচ্ছি প্রতি মাসে 3,000। এই যে একটা ন্যারেটিভ সেট হয়েছে ইলেকশন কমিশনকে নিয়ে, যে তারা বিজেপিকে ফোরফ্রন্টে রেখে তৃণমূলকে, আমরা কয়েকদিন আগে একটা টুইট দেখেছি ইলেকশন কমিশনের তরফ, একদম সরাসরি তৃণমূল কংগ্রেসকে বিধে টুইট, কি বলবেন? আপনি নির্বাচন কমিশনকে আক্রমণ করবেন, আপনি গণেশ কুমারের পরিবার নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলবেন। আমি মাফ করবেন, আমি কিন্তু ইসির মুখপাত্র নই, আমি তাকে ডিফেন্ড করতে এখানে বসে নিই, এবং ইসির ভূমিকাতে আমিও যথেষ্ট অখুশি। কেন? কারণ আমরা যে ফর্ম 7 জমা করেছি এখন পর্যন্ত তার শুনানি হয়নি। আমাদের ফর্ম 6 আমরা যা দিয়েছি সে নামকে আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি না। পরিকল্পিতভাবে তৃণমূল সিস্টেমকে কাজে লাগিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে থাকার সুযোগ নিয়ে এআরও এবং ইআরওকে দিয়ে আমাদের যে ফর্ম জমা পড়েছিল সেগুলোকে সিস্টেমে আপলোড করায়নি। আমরা যে ডিলিশনের কথা বলেছিলাম সেগুলো হয়নি। বেছে বেছে বিজেপির বুথ যেখানে বিজেপি লিড পায় সেখান থেকে মতুয়াদের নাম, বাংলাদেশি উদ্বাস্তুদের নাম কেটেছে। কি করেছে নির্বাচন কমিশন? আমরা তো অনেকদিন বলছি তৃণমূল ঠিক উল্টো কথা বলছে। তৃণমূল যা বলছে তো পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে শুনেছে। 2014 সালে আপনি যখন বিধানসভায় সদস্য হয়ে এলেন তখন আপনি একা বিরোধী আপনার দল থেকে। সে সময় যারা আপনার বিপরীতে ছিলেন শাসক দলের বিধায়ক, তাদের বেশ কয়েকজনের সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক। কার সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক ছিল? সে সময় বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, সম্পূর্ণভাবে আমাদের বিপরীত বিরোধী। আমি সবসময় তার কথা বলি যে তিনি নিজের সময় থেকে কেটে আমাকে 2 মিনিট সময় দিতেন বক্তৃতা করতে। আর শাসক দলের বহু মানুষের সঙ্গে আমার সম্পর্ক ভালো। সম্পর্ক তো এখানে কোনো বিষয় নয়, কারণ আমি মনে করি রাজনীতিটা একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনার লড়াই, একটা কর্মসূচির সঙ্গে আরেকটা পাল্টা কর্মসূচির সংখ্যা, একটা চলার পথ ঠিক আর একটা অন্য চলার পথ। জীবন খুব কম সময়ের। লাইফ ইজ এন অপরচুনিটি, টেক ইট। লাইফ ইজ এ গেম প্লেড, এসব সিমার কথা বলেছিলেন। লাইফ ইজ চান্স, হ্যাভ ইট। ওই সময়টুকু আপনি যদি একটু আনন্দ কাটিয়ে দিতে পারেন, সেটাই আমার জীবনের একটা দর্শন আছে। আমি খুব ছোটবেলায় একটা পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। কাউন্ট ইউর লাইফ বাই স্মাইলস নট টিয়ার্স, অ্যান্ড কাউন্ট ইউর এজ বাই ফ্রেন্ডস নট ইয়ার্স। এই যে আপনি চান্স অপরচুনিটির কথা বললেন, আপনার জীবনে কি চান্স অপরচুনিটি একটু দেরিতে এলো না? দেখুন, আমি আনন্দ করে পার্টি করি। আমি আমার পার্টি কর্মীদের মিটিং এ সবসময় কথাটা বলি, পার্টি আনন্দের জিনিস। সুতরাং আমি সভাপতি থাকলেও আমার কিছু এসে যায় না, আমি একজন সাধারণ কর্মী থাকলেও আমার কিছু এসে যায়। আপনার নাম শ্রমিক ভট্টাচার্য, কিন্তু এখন তো বরুণ চক্রবর্তীও অবাঙালি হয়। এই যে বাঙালি অবাঙালি নিয়ে বিজেপি বারবার একটা সুতোর মধ্যে জড়িয়ে পড়ে, আপনার বাঙালির সংজ্ঞা কি? যে পশ্চিমবঙ্গে বাস করে সেই বাঙালি, যে পশ্চিমবঙ্গের সুখে দুঃখে যে একইভাবে যাকে স্পর্শ করে সেটা সেই বাঙালি, যে বাঙালির আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করছে সেই বাঙালি। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। আমার কাছে তো যে রাজস্থানবাসী এখানে এসে শিল্প স্থাপন করে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন, সেও একজন বড় বাঙালি। সুতরাং ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের নীতিগত আমরা বিরোধিতা করেছিলাম একদম প্রথম যুগে। তো যেটা এরা করছে তৃণমূল কংগ্রেস বাঙালির নামে, এটা সে আগের দিনে নজরুল লিখেছিলেন না, জাতের নামে বজ্জাতি সব জাতজালিয়াত খেলছে জুয়া। তো এখন হচ্ছে ভাষার নামে বজ্জাতি চলেছে। সারা পৃথিবী বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আপনি যদি এই প্রজন্মের সামনে এখন ওই লেনিন ট্রটস্কির দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন, কিছুক্ষণ পরে উঠে চলে যাবে। এই প্রজন্মের অত ধৈর্য নেই। এভরিবডি ওয়ান্টস টু লিভ ইন স্টাইল। তারা আধুনিক জীবন চায়, বিশ্বমানের শিক্ষা চায়, ভালোভাবে বেঁচে থাকতে চায়। আপনি আপনার সভায় বললেন মা কালীকে নিয়ে এলেন, কালীকে নিয়ে এলেন, তারপরে দেখা গেল অমিত শাহ বলছেন, নরেন্দ্র মোদী টুইট করছেন, রাম কোথাও কি জায়গা পেল না পশ্চিমবঙ্গে? এই কি বলছেন আপনি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো কি? দুর্গা পুজো। সেটা কি? ওদের আমিরই অকাল বোধন। সারা পশ্চিমবঙ্গ ঘুরে দেখুন, স্কুলের বাচ্চারা আপনাকে দেখে বলবে জয় শ্রীরাম, রাম ভারত ভারতী রাম। আবার ওই গানটা ফিরে আসছে, মেরা মন মে রাম তন মে রাম রোম রোম পর রাম রে, রাম সুমিরিল ধ্যান লাগাতে ছোড় জগৎ কি কাম রে। জগতের কাছে তো ছাড়া যাবে না, জগতের মধ্যেই থাকতে হবে। দেখুন পশ্চিমবঙ্গে এসে মানুষ কোথায় যায়? দক্ষিণেশ্বর, রামকৃষ্ণকে খোঁজ করে। কোথায় যায়? কালীঘাটে। পশ্চিমবঙ্গের টুরিস্টরা সেই জায়গায় যায় কি যায় না? তো বাংলার সঙ্গে কালীর একটা পরিচিত আছে। কালী পাঁঠা খাবে, বিবেকানন্দ বলেছে, সেই কালীকে কি করে বাদ দেওয়া যাবে? আপনি বাঙালির কথা বলছেন, আপনি এত কিছু বলছেন,
শ্যামাপ্রসাদ মুখার্জির দল আপনাদেরকে তাহলে বাংলায় আসতে, বাংলার দল হয়ে উঠতে এত স্ট্রাগল এটা স্ট্রাগল করতে আমাদের হয়নি তো। এবার তো যখন প্রত্যেক জিনিসের একটা সময় থাকে, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর গান পয়েন্টে কার্যত কংগ্রেস বিজেপি মানে তদানীন্তন জনসংঘের নির্বাচিত জনপ্রতিনিধি কংগ্রেসে যোগদান করতে বাধ্য করেছিল, ভেঙে দিয়েছিল। কংগ্রেসের রাজনীতি চিরকালই গুঁড়িয়ে দেবার রায়। ওরা সুভাষ বোসের সঙ্গে এই কাজ করেছে, শ্যামাপ্রসাদের পার্টির সঙ্গে করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে একটা বামপন্থীরা একটা জায়গা তৈরি করে নিয়েছে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি মেরুকৃত এবং এখানকার মানুষ ব্যক্তির থেকে উপরে মতাদর্শ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তো কার্যতভাবে একটা বাইনারি তৈরি হয়ে গেছিল, যেটাকে আমরা পেনিট্রেট করতে পারিনি। দেখুন, আজকের থেকে অনেক বেশি সংখ্যক কর্মী, অনেক ভালো ক্যান্ডিডেট নিয়ে আমরা হেরেছি। আবার যখন সময় এসেছে, স্বাভাবিকভাবে অটো পাইলটে আমরা সেই জায়গাটায় পৌঁছেছি। আমরা আমাদের অবস্থানে স্টিক করে আছি, আমরা মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করি। আমরা অন্য কোনো দলের সঙ্গে নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে হাত মেলাই। নাহলে হয়তো আমাদের দল পশ্চিমবঙ্গে একটা দুটো এমএলএ নিয়ে বেঁচে থাকতে পারত। তো আজকে আমরা সরকার তৈরি করতে চলেছি, গভর্নমেন্ট ইন ওয়েটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুর, যেখান থেকে শুভেন্দু অধিকারী লড়াই করছেন, তার সঙ্গে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন। এই যে দুটো আসন থেকে লড়াই, এই পরিকল্পনাটা কার ছিল? আপনার? এই পরিকল্পনাটা কারোর নয়, এটা একটা কি বলবো, মানে ঘটনাক্রমে হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী জিতলেন নন্দীগ্রাম থেকে। যখন সার্টিফিকেট নিতে যাচ্ছেন, গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো। তারপরে 5 বছর ধরে বলা হলো শুভেন্দু অধিকারীর এই জয়টা হচ্ছে লোডশেডিং এর জয়। শুভেন্দু অধিকারী তখন থেকে বলছেন যে আমি মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, আমি ওকে হারাবো। এবার সে ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে হারাবোই। ওরা, আমরা তো শুনছিলাম অনেক হেভিওয়েট নাকি দাঁড়াবেন নন্দীগ্রামে, লাস্ট দেখা গেল কি ওরা ওয়াক ওভার দিয়ে দিল। তো শুভেন্দু কি করবে? শুভেন্দু ফাইটার, শুভেন্দু ন্যাচারাল লিডার। শুভেন্দু কি করবে? নির্বাচনে লড়বে না ভালোভাবে, চলে গেছে ভবানীপুরে জিতবে। তার মানে শুভেন্দু অধিকারী কি আপনাদের মুখ্যমন্ত্রী মুখ? পার্টি যদি মনে করে শুভেন্দু অধিকারী মুখ, তো এখন নয়, মুখও নেই মুখোশও নেই। সবকিছু হয়ে যাওয়ার পরে যদি পার্টি তাকে মেনে নেবে, তাহলে সেই হবে। এটা নিয়ে কোনো আলোচনা নেই সমাজে, আর আমাদের দলেও নেই। আপনি যদি নিজেকে পার্টি প্রেসিডেন্টের জায়গা থেকে কয়েক সেকেন্ডের জন্য সরিয়ে দেন, যদি প্রশ্ন করছি, কত নম্বর দেবেন বিজেপিকে এবারে? তখনও ছিল অন্ধকার, তখনও ছিল বেলা, হৃদয়পুরে চলিতেছিল জটিলতার খেলা। আপনার প্রশ্নটা সেরকম। আমি তো তৃণমূল কংগ্রেস নই, ওরাই ওদের প্রশ্নপত্র তৈরি করে, ওরাই লেখে, ওরাই উত্তর মানে দিয়ে দেয় এবং তারপরে ওরাই মার্কস বসিয়ে দেয়। বিজেপি এই মুহূর্তে 10-এ 10 সিট নিয়ে আমি কোনো কথা বলবো না। আমাকে যদি বিজেপি কালকে বহিষ্কার করে দল থেকে 6 বছরের জন্য, ভোট কিন্তু আমি বিজেপিকেই দেবো, পদ্মফুলি মার। কিন্তু আমার বাড়ির লোকজন যারা আছে, আমার বোন ভাই, এরা খেপে গিয়ে দাদা এতদিন পার্টি তাড়িয়ে দিল, তারা হয়তো অন্য পার্টিকে ভোট দিয়ে দিতে পারে, কিন্তু আমার ভোট বিজেপির বাইরে যাবে না। ঠিক সেরকম ভাবে কমিউনিস্ট পার্টি যারা মেম্বার আছে, তাদের ভোট পাবো না, তাদের পরিবারের ভোট পাবো নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা এবার বিজেপিকে ভোট দিচ্ছে, মহিলারা বিজেপিকে ভোট দিচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকেই তো 2016 সালে আপনার কাছে মন্ত্রী পদের জন্য আহ্বান এসেছিল। এগুলো আমি বলবো না, আমার সঙ্গে এটা আমি অস্বীকার করছি না। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, তিনি আমায় স্নেহ করেন বলি আমি জানি। রাজনৈতিক তার বিরোধিতা করি, আমি তার ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসেন। আজকের দিনে যদি শক্তি চট্টোপাধ্যায় বেঁচে থাকতেন, আজকের যে বুদ্ধিজীবী সমাজ, কি বলতেন উনি? কি মনে হয় আপনার? উনি কবিতা লিখতেন কিছু দুর্বোধ্য, যাদের বোঝার তারা ঠিক বুঝতে, সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ শক্তি চট্টোপাধ্যায় তো সকলের কবি নয়, শক্তি চট্টোপাধ্যায় কবিদের কবি। তার উচ্চতাই সম্পূর্ণ একটা ভিন্ন মাপের। কারণ শক্তি চট্টোপাধ্যায়ের বৃষ্টি দেখবেন কোনোদিন বাইরে পড়েনি, শক্তি চট্টোপাধ্যায়ের বৃষ্টি সবসময় বুকের মধ্যে পড়ে। তো তিনি যখন লিখতেন, আমার মনে হয় এই যারা তথাকথিত এখন সুশীল সমাজের প্রতিনিধি বলে নিজেকে দাবি করেন, আগে মানে কেউ কেউ আবার এদের তৃণজীবী বলছেন, আগে এরা সবচেয়ে বেশি বামপন্থী ছিলেন, কি বেরিয়ে সে প্রতিবাদ করছে। আর এ রাজ্যে তো প্রতিবাদ কোনো কবি কি করে করবেন, তারও তো বউ ছেলে মেয়ে আছে, আক্রান্ত হয়ে যান। আমরা ক্ষমতায় আসবার পরে আমাদের ভুল, আমাদের ভ্রান্তি বা আমাদের বিচ্যুতি চলার পথে তো হবে, সেগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য একটা সুশীল সমাজ যেন থাকে, শুধু অন্ধ বিরোধিতার জন্য নয়। তখন যেন আমরাও কবিতা তাদের লেখা দেখতে পাই। বিরোধী হিসেবে যে আপনাদের ভুলগুলো ধরিয়ে দেবে, সেই বিরোধীর আসনে কাকে দেখতে চাইছেন, যিনি বিরোধী নেত্রী হিসেবে সফল ছিলেন একদা বলে বলা হয়? দেখুন, ওনাকে তো তাহলে আবার অন্য আসন থেকে জিতে আসতে হবে পরে, সেটা সম্ভব নয় এই নির্বাচনে। আর বিরোধিতার অবস্থানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, শুধু তোমাকে চাই, তবে বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে।